আমরা আজকের আমাদের এই অনলাইন সেমিনারের এই পর্যায়ে আমরা প্রথমে ওয়েলকাম জানাচ্ছি ইলিয়াস ভাইকে জয়েন করার জন্য এইচআরডিবির পক্ষ থেকে। এবং আমরা যেহেতু একটু লেট হয়েছে, আমার মনে হয় আর ভূমিকা ছাড়া আমি ইলিয়াস ভাইকে অনুরোধ করছি তার বক্তব্য উপস্থাপন করার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম। আসসালাম। আমি আজকের এই অনুষ্ঠানটা যদি একদিন পরে হতো তাহলে আমাদের সবার জন্যই একটু সুবিধা হতো। কারণ আমি প্রায় বলা চলে ৬ মাস ধরেই আমি আগস্টের পর থেকে আমার একটা ইচ্ছা ছিল যে ২১শে আগস্ট, তারপরে পিলখানা হত্যাকাণ্ড, হলি আর্টিজান থেকে শুরু করে যত জঙ্গি নাটক, উদীচী, ছায়ানট যা হয়েছে এগুলো নিয়ে একটা কাজ করার। তো সেই ধারাবাহিকতায় আমি বিডিআর নিয়ে আমার সবচাইতে বড় একটা অনুসন্ধানের জায়গা ছিল বলে মনে করেছি এবং সেটা নিয়ে কাজ করেছি। এখানে সেনাবাহিনীর যেসব কর্মকর্তারা আ ওইদিন ডিউটিতে ছিলেন, যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যারা পরবর্তীতে তদন্তের কাজে ছিলেন বা তদন্ত ও যারা অন্য খাতে নিতে চেয়েছিলেন, এই সব পক্ষ সবাইকে নিয়েই এই ইয়েটা। তো আমার কাছে গিয়ে যেটা মনে হয়েছে এখানে আপনারা সবাই আমার সিনিয়র মানুষ এবং আমার বিশ্বাস যে বাংলাদেশের মানুষ যারা দেখছেন তারা আ প্রচন্ড বিশ্বাস করেন আপনাদের এখানে যে কজন মানুষ আছেন সবাই। বিশেষ করে গালিব ভাইয়ের তো অ মানে ব্যাপক জনপ্রিয়তা বাংলাদেশে এবং উনার যেই আ এর আগের যেই কর্মতৎপরতা বাংলাদেশে থাকাকালীনও ছিল সেই বিষয়গুলো মানুষ এখনো মনে রেখেছে। তারপরে এখানে যে কজন আছেন আমি আলাদা নাম না বলি। মনির ভাই আমার খুব প্রিয় মানুষ। আ নাকিব ভাই আমি আমি জানি না হয়তো অনেকেই জানেন না। উনি হচ্ছে শহীদ মতিউর রহমান নিজামী সাহেবের ছেলে। মুস্তাফিজুর ভাই তো আমাদের স্টার অলরেডি। উনাকে তো সবাই চেনেন। আর ওইদিকে মাহফুজ ভাই আছেন। যাই হোক, তো আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনায় এসেছি সেই বিষয়টার মূল আ একটা কথা বলে নেই আপনাদের সবার কাছেই। আমরা এতদিন ধরে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যা শুনেছি, এগুলো সব মিথ্যা কথা শুনেছি। এটার একটা তাদের মতো করে তৈরি করা একটা চিত্র আমাদের সামনে তুলে ধরা হয়েছে। এখানে সত্যের কোনো ধরনের চিহ্ন রাখা হয় নাই। এই ঘটনায় কতটা নির্যাতন করা হয়েছে বিডিআর এর সৈনিকদেরকে ৩ তারিখের পর থেকে আমি আমার যে অনুসন্ধানটা করেছি সেখানে মূল যে জিনিসটা দেখিয়েছি যে বিডিআর হত্যাকাণ্ড আসলে ৫৭ জন অফিসারকে দিয়ে এটাই শেষ না। এটার চাইতে আরো ভয়ংকর হত্যাকাণ্ড চালানো হয়েছে ৩ তারিখের পরে। মার্চের যে ৩ তারিখ সেদিন বিডিআরদেরকে কাজে ফিরতে বলা হয়। তারা যে যেভাবে পেরেছে সেখান থেকে চলে গিয়েছে। ভিতরে যারা ছিল সবাই ৩ তারিখে কাজে যোগ দিয়েছে। সেখান থেকে ১ম এ বলা হয়েছে যে, "আপনারা কারা এই ঘটনাটা জানেন বলেন।" তো জিজ্ঞাসাবাদে যারা খুব আ আগ্রহ দেখিয়েছে, সত্য কথা বলতে চেয়েছে যে, ধরেন আমি অন্যায় করি নাই, আমার তো ভয় নাই। তারা গিয়ে জানাতে চেয়েছে অফিসারদেরকে। অফিসারদেরকে যখন বলেছে যে, আমি বলব যারা আগ্রহী সবাইকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে। ডেকে নিয়ে যাওয়ার পরে বিশেষ করে তাদেরকে আ মিলিটারি নিজে তো নিয়ে গিয়েছে, তার বাইরেও র‍্যাব ১ এবং র‍্যাব ২ এই ২ জায়গায় বিশেষ করে র‍্যাব ২ এর বিরুদ্ধে বিডিআরদের ব্যাপক অভিযোগ। সেই অভিযোগ সেনাবাহিনীতে যারা ওই সময় ছিলেন তাদের অনেকেও করেছেন। আ ক্যাপ্টেন রাজন, তারপরে মেজর জিয়া, তখনকার মেজর জিয়া। এরা প্রচন্ড নির্যাতন করেছে বিডিআর এর উপরে এবং এমন হয়েছে যে ধরে নিয়ে গিয়েছে সকালবেলা একজন সুস্থ মানুষ। সন্ধ্যায় তার লাশ ফিরে এসেছে পিলখানায়। এই খবর গণমাধ্যমে আসতে দেওয়া হয়নি এবং আমরা এখন ধরেন দেশের বাইরে থাকাতে যে সুবিধাটা হয়েছে, আমরা অনেক কিছু বলেছি। সেনাবাহিনীকে নিয়ে এত কথা কিন্তু বলার হয়তো প্রয়োজনও মনে হয় নাই। কিন্তু যেভাবে বলা হয় এভাবে তো বলা সম্ভব হয় নাই। পিলখানা হত্যাকাণ্ডে যেভাবে আমি একদিন গিয়েছিলাম ওইটার সংবাদ কভার করতে। পিলখানার এই দরবার হলেই অস্থায়ী একটা কোর্ট বসানো হয়েছিল। সেখানে একজন লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার অফিসার শেষে ব্রিফিং করতেন। যা ব্রিফিং করতেন ওইটাই গণমাধ্যমে প্রচার হতো। এখানে এই বিডিআর এর সৈনিক, তাদের আইনজীবী কারোর কোনো বক্তব্য বলার কোনো সুযোগ ছিল না। এমনকি মনির ভাই আমাদের সাথে আছেন। উনার কাছে জিজ্ঞেস করবেন যে উনাকে কি বলা হয়েছে? উনাকেও ডেকে নিয়ে যাওয়া হয়েছে এবং বলা হয়েছে যে আপনি এই বলেন এর বাইরে কোনো কথা বলতে পারবেন না। এইটাই হয়েছে বিচার। তো এই যে ৩ তারিখ থেকে জিজ্ঞাসাবাদ করে নিয়ে যাওয়া হত্যা করা হলো এবং সেনাবাহিনীর অফিসারদেরকেও কিন্তু একই কাজ করা হয়েছে। সেনাবাহিনীর যে অফিসাররা আপনার
এটার ব্যাপারে তদন্ত করতে গিয়ে আপনার আ আ মানে সুষ্ঠু তদন্তটা চেয়েছে। যা ঘটেছে আসলে পিলখানা হত্যাকাণ্ডে সেটা বলতে চেয়েছে, সেটা প্রমাণ করতে চেয়েছে, সেটা উদ্ঘাটন করতে চেয়েছে। তাদেরকে ধরে, ধরে কাউকে তাপসের উপরে গ্রেনেড হামলা মামলায় ফাঁসানো হয়েছে। কাউকে জঙ্গি মামলায় ফাঁসানো হয়েছে। কাউকে বলা হয়েছে যে এরা বিদ্রোহী, এরা কু করতে চেয়েছে, শেখ হাসিনাকে মারতে চেয়েছে, খালেদা জিয়া, তারেক রহমানের কাছ থেকে টাকা-পয়সা নিয়ে তারপরে সেনাবাহিনীকে ধ্বংস করতে চেয়েছে। আমি যা বলছি সব কিন্তু সেনাবাহিনীর বক্তব্য। আমার এখানে ২ জন সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তা আছেন। তো এই যে ঘটনাগুলো ঘটানো হয়েছে, ৩ তারিখের পর থেকে আমি মনে করি পিলখানা ট্র্যাজেডির শুরু। কারণ আগেরটা আমি কেন কাউন্ট করব না? কাউন্ট করব না কারণ হচ্ছে এই পিলখানা হত্যাকাণ্ডের যে ৫৭ জন কর্মকর্তা, আমি নাম বলব না। এই ৫৭ জন কর্মকর্তার ভেতরেই এই হত্যাকাণ্ডের সাথে পরিকল্পনাকারীও ছিল। কে ছিল মারা গিয়েছে আমি এখন বলতে চাই না। এটা সেনাবাহিনীর ২ জন আছে, ওনারা বলুক, আমি বলব না। তারাও ছিল। তো আল্লাহ কেন এরকম করেছেন সেটা আল্লাহই জানেন। নিরীহ মানুষ মারা গিয়েছে। এখানে গুলজারের মতো অফিসার ছিল। তারা আমাদের দেশের হার্ট ছিল। এই দেশে এই যে শায়েখ আব্দুর রহমান, তারপরে বাংলা ভাইটা, এগুলোকে যারা জঙ্গি নির্মূলে আসলেই বিএনপির সময় যারা কাজ করেছিল, তাদের মধ্যে একজন তারা। রৌমারী, পাদুয়া সীমান্তে যারা কাজ করেছে, তারা সবাই ছিল এখানে। এবং আপনি যদি দেখেন এই জায়গায় যেই এ লোকগুলোকে ফাঁসানো হয়েছে, সবার উজ্জ্বল অতীত এই বিডিআরে। একজন ডিএডি আছে, যে কিনা ওই বছরেই জানুয়ারি মাসে সে আপনার বিডিআর এ পদক পেয়েছে। তো বিডিআর এর ভেতরেও যারা খুব ভালো মানুষ ছিল, বিডিআর এর যে ইন্টেলিজেন্স ছিল সেইখান সিকিউরিটি সেল ইউনিট, সেখান থেকেও অফিসার ইয়েদেরকে আপনার ডিএডি দেরকে নিয়ে আসা হয়েছে। যাই হোক, সুবেদারকে নিয়ে আসা হয়েছে। তো এই যে কাজগুলো করা হয়েছে, আমি মনে করি যে পিলখানা হত্যাকাণ্ডটা সেনাবাহিনী, আওয়ামী লীগ এবং ইন্ডিয়া, এই ৩ পক্ষের সম্মিলিত একটা কার্যক্রম যেটার বাস্তবায়ন করেছে পিলখানার ভেতরে। এইখানে ঘটনার পরিস্থিতির শিকার হয়ে কিছু বিডিআর এর সৈনিক জড়িয়ে গিয়েছিল, যারা ঘটনার আসল যেই consequence সেটা না বুঝে এখানে ঝাঁপ দিয়েছিল। কিছু ছিল ওই দিন তারা জড়িয়েছিল, জোর করে তাদেরকে অস্ত্র হাতে তুলে নেওয়া হয়েছে। কাউকে বলা হয়েছে যে আর্মি আসছে, তাড়াতাড়ি আমাদের সবাইকে মেরে ফেলবে। কাউকে বুঝানো হয়েছে যে এই যে সেনাবাহিনীর এই শেখ হাসিনার কাছে গিয়েছে আমাদের ১৪ সদস্যের দল, তারা আসলেই বিডিআর আলাদা বাহিনী হয়ে যাবে, আমাদের আর কোনো সমস্যা নাই, আমরা সেনাবাহিনী থেকে আলাদা হয়ে যাব। এটা বুঝিয়ে অনেককে উত্তেজিত করা হয়েছে। তো এই কাজগুলো যে করা হয়েছে এটা খুব সুপরিকল্পিতভাবে করা হয়েছে। আমরা বিডিআর এর যারা এটার সাথে জড়িত ছিল সবার বিচার চাই। আমি এই কথাটা হয়তো অনেকের মধ্যে মনে হইতে পারে যে আমরা শুধুই সেনাবাহিনীর বিরুদ্ধে বলছি। সেনাবাহিনীর অবশ্যই কেউ জড়িত ছিল। এই সেনাবাহিনীর অফিসাররাই চাকরিচ্যুত হয়েছে। এই যে আমার এখানে যে ২ জন আছে, তারাও কিন্তু বিডিআর এর ঘটনায় কোনো না কোনোভাবে আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে। মেজর সুমন আছেন, মেজর শোভায়েল আছেন, মেজর মহসিন আছেন। অ্যা অনেক অফিসার, ৩ জন অফিসারকে হত্যা করা হয়েছে। সেনাবাহিনীর অফিসারকে। একদম পরিকল্পিতভাবে হেলিকপ্টার ক্র্যাশ করে তারপর তাদেরকে মারা হয়েছে। তো এই যে কাজগুলো করা হয়েছে, সেনাবাহিনীর সবাইকে আমরা ঢালাওভাবে খারাপ বলব সেটা বলা কোনোভাবেই সম্ভব না। আমরা সেনাবাহিনীর যারা ছিল তাদের বিচার চাই। বিডিআর এর যারা ছিল তাদের বিচার চাই। আমরা সুষ্ঠু একটা তদন্ত চাই, যেই তদন্তটা হাসিনা পরবর্তী সরকারকে করতে হবে। হাসিনার আগে যে বিচার হয়েছে সেই বিচারটা ঠিকমতো হয় নাই। এটাই বিচারের প্রতিটা পরতে, পরতে আপনার যদি নাকি অনুসন্ধান করা যায় তাহলে খুঁজে পাওয়া যাবে। আমি যে অনুসন্ধানটা করেছি সেটা ইনশাল্লাহ ২৫ তারিখে রাতে বাংলাদেশের মানুষ দেখবে। দেখার পরে বাংলাদেশের মানুষকে বোঝানোর দরকার নাই যে এই ঘটনাটা আসলে কারা ঘটিয়েছে। আমি মনে করি যে তারপরে একটা ব্যাপক আবেদন উঠবে যে আমরা এই বিচার আবার চাই। পেছনে যে বিচার হয়েছে সেই বিচার আমরা মানি না। আপনারা যদি মনে করেন যে বিডিআররা ১৬ বছর জেলখানায় ছিল, তারা সুশৃঙ্খল একটা বাহিনীর সদস্য, তারা বের হয়ে তারপরে কোনো বড় ধরনের নাশকতা করতে পারে, আপনারা তাদেরকে আটক করে রাখেন। যাদেরকে মনে হয় যারা নিরাপত্তার জন্য হুমকি মনে হয় তাদেরকে আটক করে রাখেন। কিন্তু এইটা মনে করার কোনো কারণ নাই যে শেখ হাসিনা যাকে ফাঁসি দিয়েছে সে হচ্ছে বিরাট বড় আসামি। আমি আমার অনুসন্ধানে দেখিয়েছি যে কিভাবে ফাঁসির আসামি যারা তারাই আসলে তাদের মধ্যেই অনেকে আছে যারা কিনা একদম নির্দোষ। তাদেরকে পরিস্থিতির মধ্যে ফেলে দিয়ে তারপর এটা করা হয়েছে। তো এই বিষয়গুলোর কারণে আমি আমার এখন মূল দাবি যে আমরা পিলখানা হত্যাকাণ্ডের এটা সুষ্ঠু তদন্ত চাই এবং এটার সাথে শুধু যে বিডিআর এর পরিবারের জড়িত বা আর্মির পরিবার জড়িত তা না। এটার সাথে বাংলাদেশের ভবিষ্যৎ জড়িত, বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা এগুলো জড়িত। এটার বিচার করা গেলে ভবিষ্যতে ভারত বাংলাদেশে এ ধরনের কর্মকাণ্ড করতে গেলে তারা চিন্তা করবে এবং আওয়ামী লীগের মতো কোনো রাজনৈতিক দল যদি ভবিষ্যতে এরকম করার
চেষ্টা করে, বা সেনাবাহিনীর যেসব অফিসাররা এটার সাথে জড়িত ছিল, তারাও যেন ভবিষ্যতে করতে না পারে, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। অত্যন্ত ধন্যবাদ ইলিয়াস ভাই।